আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ভাইরাল, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার। জানাবো রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান বিএনপি, কোণঠাসা জাতীয় পার্টি। কাফনের কাপড় পরে আন্দোলনের পরিকল্পনা করছে আহতদের একটা গ্রুপ। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না, বলছেন ডক্টর শফিকুর রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ভাইরাল, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ও বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সহ তার সহযোগীরা ৩ আগস্ট গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ওই দিন থেকে তিনি ও তার লোকজন আত্মগোপনে চলে যান। এরপর জাহাঙ্গীর আলম গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের নজরে আসে। এসব অভিযোগে তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ শুক্রবার 15 নভেম্বর ভোরে নওগাঁ জেলার মন্দা এলাকা থেকে গ্রেপ্তার করে শনিবার গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, এ থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। এছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন। রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান বিএনপি, কোণঠাসা জাতীয় পার্টি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের 100 দিন পূর্ণ হলো শুক্রবার। দর্দণ্ড প্রতাপ নিয়ে 15 বছর রাজত্ব করা আওয়ামী লীগের পতনের পর ইউনূস সরকারের যাত্রার শুরুটা ছিল কঠিন। পরিবর্তিত দৃশ্যপটে রাজনৈতিকভাবে সবচেয়ে লাভবান হয়েছেন বিএনপি, পাশাপাশি সুবিধা পেয়েছে জামায়াত ইসলামীও। এই দুই দলের বাইরে ইসলামী আন্দোলন ও বামপন্থী দলগুলো সাংগঠনিকভাবে কিছুটা সুবিধা ভোগ করতে পারছে। অন্যদিকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের পাশাপাশি তাদের জোটসঙ্গী অনেকে বিপদে পড়েছেন। দলটির নেতৃত্বাধীন 14 দলীয় জোটভুক্ত ওয়ার্কার্স পার্টি ও জাসদের শীর্ষ নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু হত্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে আছেন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর তাদের নির্বাচনী জোটসঙ্গী জাতীয় পার্টি শুরুতে কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রথম দফা সংলাপে ডাকও পেয়েছিল দলটি, কিন্তু পরবর্তীতে জাপাকে সংলাপে ডাকার বিরোধিতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সার্জিস আলম। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় দফার সংলাপে জাপাকে তারা ডাকা হয়নি। জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলা হয়, তারা আওয়ামী লীগের ফ্যাসিজমে নীরব সমর্থন করে গেছেন। তারা অবৈধ নির্বাচনে অংশ নিয়ে সেগুলো বৈধতা দিয়েছেন। এই নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিরোধেরও জড়ার জাপা। এইসবের জেরে গত 31 অক্টোবর ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। 5 আগস্টের আগে ভারত ইস্যু খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত ছিল বিএনপি ও তাদের জোট সঙ্গীদের। কিন্তু মধ্য জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী উদ্ভট পরিস্থিতিতে বিএনপির বেশ কজন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়। ক্রাইম জোন হিসেবে নিশ্চিহ্ন করে বন্ধ করে দেওয়া হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলন সমর্থন দেওয়া বিভিন্ন পর্যায়ে এই আন্দোলনে যুক্ত হয় বিএনপি ছাত্র সংগঠন, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 5 আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেলে পাল্টে যায় বিএনপির ভাগ্য। পরের দিন খালেদা জিয়ার মুক্তির আদেশ স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। এরপর বিএনপির বেশ কিছু সিনিয়র নেতা কারাগার থেকে মুক্তি পেতে থাকেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেকে কিছু মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের সংবাদপত্র এবং টেলিভিশনে লন্ডনে অবস্থানরত বিএনপি শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচার করা নিষিদ্ধ ছিল, কিন্তু আওয়ামী লীগের পতনের পর থেকে গণমাধ্যমে তার বক্তব্য গুরুত্ব সহকারে প্রচারিত হচ্ছে। বিএনপি নেতারা বলছেন, 5 আগস্টের আগে মাঠ পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের পালিয়ে বেড়াতে হয়েছে। এখন সেই অবস্থা থেকে মুক্তি এসেছে। স্বাধীনভাবে রাজনীতির পাশাপাশি নিজেদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারছেন। বিনা বাধায় উৎসব মুখর পরিবেশে পালন করা যাচ্ছে যে কোনো রাজনৈতিক কর্মসূচি। এসব রাজনৈতিক সুবিধা পাওয়ার পাশাপাশি বদলে গেল বিএনপির দাবি দেওয়া। 5 আগস্টের আগে দলের নেতাদের মুক্তি এবং দলীয় প্রধান খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা ছিল বিএনপির প্রধান দাবি। এখন দ্রুততম সময়ে সংসদ নির্বাচন এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারই দলটির প্রধান দাবি হয়ে দাঁড়িয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ঢাকা পোস্টকে বলেন, গত 17 বছরে আমরা
নির্যাতিত নিপীড়িত হয়েছি। আমাদের বহু নেতাকর্মীকে খুন, গুম ও হত্যা করা হয়েছে। বহু নেতাকর্মী কারাগারে ছিল, শুধু আমরা কেন, সাধারণ জনগণ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। সত্যি কথা বলতে গেলে বিপ্লবের পর মিথ্যা মামলাগুলোর প্রত্যাহার না হলেও কারাগার থেকে আমাদের অনেক নেতাকর্মী মুক্তি পেয়েছে। তিনি আরো বলেন, সেই দিক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি আমরা। আমরা মুক্ত ও স্বাধীন হয়েছি। মানসিক ও পারিপার্শ্বিক সবকিছু মিলিয়ে আমরা একটা সুবিধা পেয়েছি। আমরা বাধাহীন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি, এটা সুবিধা বলতে পারেন। বিএনপির দাবি দেওয়া পরিবর্তনের সব প্রসঙ্গে সেলিমা রহমান বলেন, আমাদের আন্দোলনের মূল লক্ষ্য জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। আর গণতন্ত্র ফিরিয়ে দিতে হলে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সেটা হবে নির্বাচনের মাধ্যমে, যার মাধ্যমে জনগণ একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে। রাজনৈতিক বিশ্লেষক মাহিউদ্দিন আহমেদ বলেন, 1975 সাল এবং 2024 সাল আওয়ামী লীগ নেতিবাচক হিসেবে উপস্থিত হয়েছে। জনগণের সামনে এই রাজনৈতিক সুবিধা খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগ বিরোধীদের হাতে চলে গেছে। দেশের রাজনীতিতে মানুষ আওয়ামী লীগের বিকল্প হিসেবে বারবার বিএনপিকেই দেখেছে। বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে যদি আরেকটি কার্যকরী শক্তি থাকতো তাহলে বিএনপি হয়তো এই সুবিধা পেত না। আগস্টে কোটা সংস্কার আন্দোলন চলাকালে এই আন্দোলনের পক্ষে সংসদ এবং সংসদের বাইরে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনের দাওয়া ছিল জাতীয় পার্টির। গত 31 অক্টোবর আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি তুলে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতা ব্যানারে মশাল মিছিল করা হয়। আর এই মিছিলে হামলার অভিযোগ এনে দলটির কাকরাইল কার্যালয়ের ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 2008 সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করে আসছে জাতীয় পার্টি। গত 4টি সংসদের মধ্যে 3টিতে তারা সরকারের মন্ত্রী পরিষদের সদস্য হওয়ার পাশাপাশি সরকারের ইচ্ছায় সংসদে বিরোধী দলীয় আসনে বসেছে। বৈষম্য বিরোধীদের একাংশের দাবি, আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষর হচ্ছে জাতীয় পার্টি। গত 15 বছর তারা আওয়ামী লীগের উপর ভর করে রাজনীতি করেছে। এখন জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, যার কারণে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে। যদিও জাতীয় পার্টির নেতাদের দাবি, তরুণ নেতৃত্বে নির্ভর একটি রাজনৈতিক দল জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে। তারা মনে করে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে ধ্বংস করতে পারলে এই দলের সমর্থন ও ভোট তাদের অনুকূলে যাবে। আর আওয়ামী লীগ অতীতে বিভিন্নভাবে জাতীয় পার্টিকে ব্যবহার করলে ভবিষ্যতে সেই সুযোগ নেই। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, একটি দল যারা কখনো সংসদে যেতে পারেনি তারা জাপাকে ধ্বংস করতে চাচ্ছে। তারা মনে করেছে আমাদেরকে ধ্বংস করতে পারলে জাতীয় পার্টির ভোট তাদের পক্ষে যাবে। তিনি আরো বলেন, তাদের এই ধারণা ভুল। জাতীয় পার্টির রাজনীতি ধ্বংস হলে এই ভোটগুলো বেশি পাবে বিএনপি, তারপর কিছু সুবিধা পাবে জামায়াত। জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে ধ্বংস করা সহজ নয়। উল্লেখ করে জিএম কাদের আরো বলেন, জাতীয় পার্টিকে এখন ফ্যাসিবাদের দোষর হিসেবে প্রমাণ করা অপপ্রচেষ্টা চলছে। ছাত্র জনতার আন্দোলন সফল করতে জাতীয় পার্টির নেতাকর্মীরা রক্ত দিয়েছে। আন্দোলনে অংশ নেওয়ার কারণে আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, কারাগারে যেতে হয়েছে, 2 জন কর্মীকে হত্যা করা হয়েছে। এরপর যদি গণহত্যার দায় জাপার উপর দেওয়া হয় তা খুবই দুঃখজনক। অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেন, আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছি, কিংবা আমাদের উপর ভর করে তারা ফিরতে চাচ্ছে, এটা ভুল। তাদের ফিরিয়ে এনে আমাদের লাভ কি? কাফনের কাপড় পরে আন্দোলনের পরিকল্পনা করছে আহতদের একটা গ্রুপ। আহতদের মধ্যে থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে একটি গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে গুঞ্জন উঠেছে। শুক্রবার 15 নভেম্বর রাতে এই সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট নিজের ভেরিফাইড আইডিতে শেয়ার করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম। আহতদের এক গ্রুপের দাবি হলো, ওদের এখন উপদেষ্টা বানাতে হবে। আজ সকালের মধ্যে একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে। এরা রাস্তায় শুইয়া পড়বে, উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না। অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না। আওয়ামী লীগের এতিম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। আরো জোরে সোরে প্রচার করার প্রিপারেশন চলতেছে। মজার ব্যাপার হলো, এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন। ছাত্রদের হাতে মাইর খাইয়া আহত সেজে এখন আর হাসপাতালে ছাড়তেছে না। বহু আহত নেতারা 4 দিন প্রোগ্রাম করেন, ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান। ডাক্তাররা 1 মাস আগে ওদের ছুটি দিয়েছে, সুস্থ ঘোষণা করেছে, বাট এরপরে ওরা কেউই ছুটি নেয়নি। হাসপাতাল থেকে আহত পলিটিক্স করতেছে। এদের এখন দাবি হলো হাসপাতালে ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে। চিন্তা করেন, হাসপাতালকে রাজনীতি করার জায়গা? একজন আহত মানুষের নেতা হওয়ার শখ থাকে, আর যখন পুরো ব্যাপারটা আওয়ামী লীগের পালাইয়া থাকা অনলাইন অ্যাক্টিভিটিসে প্রমোট করতেছে, তখন এটাকেই তিনি আর নির্দোষ বলার সুযোগ আছে। আমরা ধারণা পুরো রাজনীতির পেছনে 2টা কারণ আছে। এদের সাথে ছাত্রলীগের শক্ত যোগাযোগ আছে, এরা এসব করাতেই যাচ্ছে। সাধারণ মানুষ মনে করে যে সরকার আহতদের চিকিৎসা করছে না, এতে পরিবারে কেউ যাতে রাস্তায় না নামে। সরকার আহতদের টাকা আর কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এখানে নেতা হতে পারলেই বড় অঙ্কের একটা টাকা মারা যাবে, এমনকি লিস্টের নাম ঢুকানোর বিনিময়েও টাকা খাইতে পারবে। কথা হলো, এসব সাহস এরা পাইতেছে কই? কারণ মানুষের সিম্প্যাথি পরিবেশ, বেশিরভাগ অ্যাক্টিভিটিস্ট, টকশোর লোকজন সবাই এদের আহত বলে বলে মানুষের মধ্যে সিম্প্যাথি তৈরি করতেছে, তাই চিকিৎসার দায়িত্ব নিতে বলতেছে। অথচ
অথচ একজন আহত মানুষ কেন উপদেষ্টা হতে চাইবে, বা একজন আহত মানুষ কিভাবে সারাদিন অনুষ্ঠান করে এসে রাতে হাসপাতালে ঘুমাবে? এই প্রশ্নটা কেউই করতেছে না। এই আবেগের ব্যবসাতে সব লাভ ঘরে তুলতেছে, লিক পেজে ছাড়াই দিয়েছে যে আহতরা চিকিৎসা পাইতেছে না। আমরা মনে হয় সরকার এবার কঠোর হওয়া উচিত। আনসারদের মতো না হলে এরাও কবে বইলা নিজেদের মেরে ফেলে নিজেরাই এটা প্রচার করে একটা বিরাট ঝামেলা তৈরি করতে পারে। মিডিয়াগুলো দয়া করে আবেগের আয়নাটা রেখে সরেজমিনে যান, দেখে তারপর নিউজ করেন। আনসার লীগের পর এবার যে সরকার আহত লীগের খপ্পরে পড়েছে, এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা আপনারা মানুষকে কেন জানাচ্ছেন না এখনো? দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।